Hello friends, welcome back to in our channel SD Bio Life with Life Science। আজকে আমরা আলোচনা করব সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজন কি, কোষ বিভাজন কয় প্রকার, কোষ বিভাজন কোথায় হয়, কিভাবে হয়, কেন হয় এবং বিভিন্ন রকমের কোষ বিভাজন তার পদ্ধতিগুলো এছাড়া কোষ বিভাজনের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী এবং ক্লাস 11-এর জন্য অর্থাৎ যারা নিট বা জয়েন্ট দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে, শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো শুরু করা যাক। আমরা জানি এককোষী জাইগোট বারবার বিভাজিত হয়ে মায়ের গর্ভে অনেকগুলি কোষ তৈরি করে এবং একটি ভ্রূণে পরিণত হয়। আবার সেই ভ্রূণ একজন অ্যাডাল্ট মানুষে রূপান্তরিত হয়। তো কোষ বিভাজন না হলে কিন্তু একটা জাইগোট থেকে ভ্রূণ বা একটা সম্পূর্ণ মানবদেহ তৈরি হবে না। আবার তোমরা দেখেছো কোথাও কেটে গেলে বা খেলতে গিয়ে ছিঁড়ে গেলে কিছুদিন পর সেখানে চামড়া বা স্কিনের উপর রিপেয়ার হয়ে যায়, না, ক্ষয়পূরণ হয়ে যায়, পুনরায় নতুন চামড়ার সৃষ্টি হয়। তো তোমরা কি জানো এটা কিভাবে হয়? তো চলো বন্ধু, আজ নতুন কিছু শিখে নিই। হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাও। এসব এক পদ্ধতির দ্বারা সম্ভব হয় যাকে আমরা সেল ডিভিশন বা কোষ বিভাজন বলি। কোষ বিভাজন কি না, কোষ বিভাজন হলো একটি পদ্ধতি যেখানে একটি কোষ বিভাজিত হয়ে দুই বা তার বেশি অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি করে। কি বললাম? একটি কোষ বিভাজিত হয়ে দুই বা তার বেশি অপত্য কোষ বা ডটার সেল সৃষ্টি করে, তাকেই কোষ বিভাজন বলে। খুবই সহজে কিন্তু বললাম। হ্যাঁ, অপত্য কোষ বললাম, অপত্য মানে সন্তান, আমরা জানি তো, অর্থাৎ একটা কোষ থেকে একাধিক সন্তান কোষ বা অপত্য কোষ তৈরি হওয়া, একে সেল ডিভিশন বলে। আবার যে কোষ থেকে অপত্য সৃষ্টি হয় তাকে মাতৃকোষ বলে। মাতৃকোষ কেন? পিতৃকোষ হতে পারত, কারণ বাবার ভূমিকা থাকলেও সন্তান প্রসব করে মাই। ঠিক তেমনি এই কোষটা থেকে নতুন দুটো কোষ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই কোষটি নতুন দুটি কোষের জন্ম দিচ্ছে, তাই না? তাই একে পিতৃকোষ না বলে মাতৃকোষ বা মাদার সেল বলবো। আর যে সেলটা নতুন তৈরি হচ্ছে তাকে আমরা ডটার সেল বলবো। বোঝা গেছে? এবার যদি প্রশ্ন করি কোষ বিভাজনের দরকার কি, অর্থাৎ সেল ডিভিশনের তাৎপর্য বা গুরুত্ব কি, তাহলে কি বলবে তোমরা? শোনো, তোমরা জানো এককোষী প্রাণীরা কোষ বিভাজনের দ্বারা বংশবৃদ্ধি করে, মানে রিপ্রোডাকশন করে। আবার আমাদের মতো বহুকোষী প্রাণীরা গ্যামেট বা জনন কোষ উৎপন্ন করে এই কোষ বিভাজনের দ্বারা, তাই না? তাই কোষ বিভাজনের গুরুত্ব একটা হচ্ছে রিপ্রোডাকশন বা প্রজনন। আবার কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, আবার জীবদেহের সামগ্রিক বৃদ্ধিও ঘটে। সংখ্যা বৃদ্ধি মানে সংখ্যায় বাড়ে, আবার সামগ্রিক বৃদ্ধি মানে ছোট থেকে বড় হয়, তাই না? যেমন আমরা ছোট থেকে বড় হচ্ছি, এসব কিন্তু এই কোষ বিভাজনের ফলে হচ্ছে। কোষ বিভাজনের না হলে কিন্তু যে যেরকম জন্ম হয়েছিল সেই রকম সারা জীবন থাকতো। তো তার মানে বৃদ্ধি বা গ্রোথ হলো কোষ বিভাজনের আরেকটি গুরুত্ব। এবার পরের গুরুত্ব ক্ষয়পূরণ বা রিপেয়ার। একটু আগে বলছিলাম না, কোথাও কেটে গেলে ক্ষয়পূরণ হয়। কোষ বিভাজনের দ্বারা জীবের ক্ষতস্থান নিরাময় করে এবং কলা বা অঙ্গের, মানে জীবের ভেতরের যে অঙ্গগুলো আছে বা কলাগুলো আছে বা বাইরের অঙ্গগুলোর পুনরুৎপাদনও করতে পারে। যেমন তোমরা দেখেছো টিকটিকির লেজ খসে যায়, আবার কোষ বিভাজনের দ্বারা নতুন লেজ তৈরি হয়ে যায়। তো ক্ষয়পূরণ হচ্ছে কোষ বিভাজনের আরেকটি গুরুত্ব। এবার কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস কি না, এখানে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই বিভাজনে ক্রোমোজোম, বেমতন্তু এসব কিছুই গঠিত হয় না, অর্থাৎ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়। পাশের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যাচ্ছে, কোনো বেমতন্তু, সেন্ট্রিওল থেকে বেমতন্তু বা ক্রোমোজোম এসব কিছুই তৈরি হচ্ছে না, তাই না? তো এই সরাসরি এককোষী বিভাজন হয়, মানে নিউক্লিয়াস সরাসরি বিভাজন হয়, একে অ্যামাইটোসিস বলে। এটি কোথায় দেখা যায়? একটি ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহের কোষ বিভাজনের সময় এটি দেখা যায়।
এবার চলে আসি মাইটোসিস কি, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে একটু জেনে নিই। এই কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস বা ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়। কি বললাম? একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ বা বৈশিষ্ট্য ও সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মনে রাখবে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হলো সেগুলো কীরকম হবে? সমান আকৃতির হবে। দেখো ছবিতে এই মাতৃকোষ যেরকম আকৃতি ছিল, দুটো অপত্য কোষ সৃষ্টি হলে সমান আকৃতি হবে, সমগুণ সম্পন্ন হবে। সমগুণটা কি একটু বলে নিই। ধরো এই যে আমার স্কিন, এখানে যদি কোথাও একটা ক্ষয় কেটে যায় তাহলে সেটা ক্ষয়পূরণ হবে। কিভাবে হবে? না পার্শ্ববর্তী কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে এই জায়গাটা স্থান পূরণ করবে। তার মানে আমার স্কিন হচ্ছে ব্রাউন স্কিন, সেগুলো বিভাজিত হয়ে যে নতুন অপত্য কোষ সৃষ্টি করে ক্ষয়পূরণ করবে সেগুলোও কিন্তু ব্রাউন হবে, আমেরিকানদের মতো হোয়াইট স্কিন হয়ে যাবে না। এই ব্রাউন স্কিন, নতুন ব্রাউন স্কিন তৈরি করলো, এটাকে বলা হয় সমগুণ সম্পন্ন হওয়া, তাই না? এবার সমান সংখ্যক মানে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, মানে এখানে যা ক্রোমোজোম থাকবে, এখানে মানুষের বেলায় যদি 46টি থাকে এখানেও 46টা, এটা 46 এটাই 46, এটা হচ্ছে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। মানে 2n থাকলে এগুলো 2n 2n ডিপ্লয়েড সংখ্যকই হবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হলে তখন তাকে মাইটোসিস বলবো। মাইটোসিসের উপর আমার একটা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নিও। মাইটোসিস উদ্ভিদ ও প্রাণী কোষের সমস্ত দেহকোষে ঘটে, হ্যাঁ, অন্য কোথাও ঘটে না। মানে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় যদি প্রশ্ন থাকে তাহলে দেহকোষের মধ্যে হয়। মনে রাখবে গ্যামেট উৎপাদন বা জনন কোষ সৃষ্টিতে কিন্তু এই কোষ বিভাজন হয় না। এটা বরং বলতে পারো জনন মাতৃকোষের সংখ্যা বৃদ্ধি করতে এই কোষ বিভাজন হয়, কিন্তু গ্যামেট উৎপন্ন করতে বা শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করতে কিন্তু মাইটোসিস কোষ হয় না। এবার মিওসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করে। মনে রাখবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবার রিপিট করছি, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে এবং 4টি অপত্য কোষ সৃষ্টি হবে মিওসিস কোষ বিভাজনের দ্বারা। অর্থাৎ এখানে কোষটি দুবার বিভাজিত হবে। প্রথম বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হবে। দেখো 2n বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত জনন মাতৃকোষ, যেমন আমাদের বেলায় সেটা হচ্ছে 46টা ক্রোমোজোম থাকবে। এটা প্রথমে বিভাজনে দুটি অপত্য কোষ সৃষ্টি করলো যাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, অর্থাৎ n সংখ্যক হলো, যাকে আমরা হ্যাপ্লয়েড বলবো। আর মানুষের বেলায় সেটা হয়ে যাবে অর্ধেক হয়ে 23টা ক্রোমোজোম। এই প্রথম বিভাজনকে মিওসিস 1 বা হ্রাস বিভাজন বলে। কেন হ্রাস বিভাজন বলে? না, ক্রোমোজোম সংখ্যা এখানে কমে গেল, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। 2nটা n সংখ্যক হলো, ডিপ্লয়েডটা হ্যাপ্লয়েড হলো, সেই জন্য একে হ্রাস বিভাজন বলা হয়। এরপর এই দুটি কোষ, মানে যে দুটো মিওসিস 1-এর পর সৃষ্টি হলো, আবার বিভাজিত হয়ে দুটি করে অপত্য কোষ, অর্থাৎ মোট 4টি অপত্য কোষ সৃষ্টি করবে। মানে মিওসিস কোষ বিভাজন কমপ্লিট হলে একটা মাতৃকোষ 4টা অপত্য কোষ সৃষ্টি করবে। এবার কিন্তু ক্রোমোজোম সংখ্যা কমবে না, একই থাকবে। একই থাকবে মানে মিওসিস 1 বিভাজনের পর যা ছিল তাই থাকবে, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম থাকবে। তাই এই দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বা সমবিভাজন বা দ্বিতীয় মাইটোটিক মিওসিস বলে। মিওসিস 2 বা সমবিভাজন বা দ্বিতীয় মাইটোটিক মিওসিস বলে, মাইটোটিক মিওসিস বলে। হ্যাঁ, তা সমবিভাজন কেন? না, মিওসিস 2-তে ক্রোমোজোম সংখ্যা একই থাকলো, মিওসিস 1-এর পর যা ছিল মিওসিস 2-র পরও ক্রোমোজোম সংখ্যা একই থাকলো, কমলো না, তাই সমবিভাজন বলে। মিওসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে ঘটে, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু তৈরির সময়। উদ্ভিদের বেলায় তাহলে পরাগরেণু ও ডিম্বাণু উৎপাদনের সময় এই কোষ বিভাজন ঘটে। মিওসিসের উপর আমার আরেকটা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখবে। এবার জেনে নিই কোষ বিভাজন হয় কিভাবে, অর্থাৎ সেল ডিভিশন কিভাবে ঘটে। কোষ বিভাজন দুটো পদ্ধতিতে হয়। একটাকে বলা হয় ইন্টারফেজ দশা, আর একটাকে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। এম ফেজ বা মাইটোটিক ফেজ। প্রথমে চলে আসি
ইন্টারফেজ দশায়। এটা কি না, একবার কোষ মনে করো একটা কোষ বিভাজন হয়ে গেল, আবার নতুন করে বিভাজন করবে, তার আগে যে দশাটা সেটা হচ্ছে ইন্টারফেজ দশা। এই দশায় বিভাজনের শুরুর জন্য যা যা দরকার সেগুলো করে। কি, যেমন কোষের আয়তন বৃদ্ধি করবে, কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি করবে। কোষীয় অঙ্গাণু মানে কোষের ভেতরে যেগুলো থাকে, সাইটোপ্লাজম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এগুলো সংখ্যা বৃদ্ধি করবে। জেনেটিক পদার্থ মানে হচ্ছে ডিএনএ বা বলতে পারো ক্রোমোজোমের ডুপ্লিকেশন হবে। ডুপ্লিকেশন মানে ক্রোমোজোমের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, ডিএনএ রেপ্লিকেশনের দ্বারা ক্রোমোজোমের পরিমাণ দ্বিগুণ হবে। অর্থাৎ ইন্টারফেজ দশায় কোষ নিজেকে তৈরি করে নেয় বিভাজন প্রক্রিয়া শুরু করার জন্য। তাই এই দশাটা কিন্তু রেস্ট ফেজ বা বিরাম দশা নয়, এটা কোষের একটা গুরুত্বপূর্ণ দশা, যেটা না হলে কিন্তু কোষ বিভাজন সম্ভব নয়। কোষচক্রের উপরও আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখবে। তো চলে আসি এবার ইন্টারফেজ দশায় সম্পূর্ণ হলে কোষ এম ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজে যায় এবং বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। তাই ইন্টারফেজ দশা হচ্ছে কোষের খুবই গুরুত্বপূর্ণ দশা, যেখানে কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো যা যা দরকার সেগুলো করে নেয়, তারপরে কোষ বিভাজন অর্থাৎ এম ফেজ শুরু হয়। এম ফেজে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়ে হয়, যাকে ক্যারিওকাইনোসিস বলা হয়। ক্যারিওকাইনোসিস কেন না, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে হচ্ছে ডিভিশন, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, যাকে ক্যারিওকাইনোসিস বলে। ক্যারিওকাইনোসিস হয়ে যাওয়ার পর সাইটোকাইনোসিস হয়। সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। তো আজ আমরা কোষ বিভাজন কি, কোষ কয় প্রকার, কোষ বিভাজন কয় প্রকার, কোষ বিভাজনের তাৎপর্য, গুরুত্ব এবং কোষ বিভাজন কিভাবে ঘটে তার প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, ভিডিওটা কেমন হলো জানাবে, আর পরের ভিডিওগুলো কিন্তু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।